গুরুত্বপূর্ণ একটি গোপন সত্য লুকিয়েছিল সেই সভায়। বিজয় সিংহ কল্পনাও করতে পারেনি যে তার সামনে বসে থাকা সেই ছেঁড়া ফাটা পোশাক পরা মহিলা, যাকে সে অজ্ঞানী ও নগণ্য মনে করছিল, আসলে জেলার প্রধান প্রশাসক ডিএম প্রিয়া মিশ্রা, এবং আজ তার কোটি কোটি টাকার লুটেরা ঘরের খেলা চিরতরে শেষ হয়ে যাবে। গল্পটা এতটাই রোমাঞ্চকর যে আপনার চোখ সরাতে পারবেন না, তাই ভিডিওর সাথে আঁকড়ে থাকুন এবং এখনই একটা লাইক দিয়ে রাখুন, কারণ পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। গ্রীষ্মের একটি তপ্ত মধ্যাহ্নে গ্রাম পরিষদ ভবনের প্রশস্ত কক্ষে সাদা কুর্তা এবং কাঁধে তোয়ালে ঝুলিয়ে রাখা রাজনীতিবিদদের একটি ভিড় জমে উঠেছিল। বিজয় সিংহ তার পুরু পেটে হাত বুলোতে বুলোতে প্রধান আসনে বসে পড়েছিল। তার চারদিকে ঘিরে রামেশ সিংহ, অশোক সিংহ এবং অন্যান্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা তাদের নিজস্ব আসনগুলোতে বসে গিয়েছিল। প্রত্যেককে তাদের সাদা পোশাকে বেশ অহংকারপূর্ণ দেখাচ্ছিল, যেন তারা কোনো বিশাল বিজয় অর্জন করেছে। কিন্তু এই চকচকে সভার মধ্যখানে একটি অস্বাভাবিক দৃশ্য উপস্থিত ছিল। একটি নারী, যার পরিধান ছিল পুরাতন ও ছিন্নভিন্ন, চুলগুলো অগোছালো এবং মুখে দারিদ্র্যের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সে নীরবে বসেছিল, যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন হয়ে আছে। রাজনীতিবিদরা ধারণাও করতে পারেনি যে তাদের মাঝে বসে থাকা এই সাধারণ চেহারার নারীটি আসলে জেলার সবচেয়ে ক্ষমতাশালী কর্মকর্তা ডিএম প্রিয়া মিশ্রা, যিনি আজ একটি বিশেষ অভিযানে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয়া মিশ্রা তার এই ছদ্মবেশটি খুব সুচিন্তিতভাবে গ্রহণ করেছিলেন। গত মাসে তিনি অনেক অভিযোগ পেয়েছিলেন যে এই গ্রাম পরিষদে দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দরিদ্রদের জন্য আগত প্রকল্পের অর্থ রাজনীতিবিদরা নিজেদের মধ্যে বণ্টন করে নিচ্ছে। তিনি স্থির করেছিলেন যে তিনি স্বয়ং গিয়ে এই সবকিছুর পর্দা উন্মোচন করবেন। সেই উদ্দেশ্যে তিনি পুরাতন ছিন্ন পোশাক পরেছিলেন, মুখে মাটি মাখিয়েছিলেন এবং একটি দরিদ্র নারীর রূপ গ্রহণ করেছিলেন। বিজয় সিংহ তাকে দেখে নাক কোঁচকে ফেলছিল, যেন কোনো অপরিচ্ছন্ন বস্তু তার কাছে চলে এসেছে। রামেশ সিংহ তার সহযোগীর সাথে ফিসফিস করে বলল, এই নারী এখানে কেন বসে আছে? একে বাইরে কেন বের করে দেওয়া হচ্ছে না? কিন্তু প্রিয়া সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। তার চোখ সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিল এবং মনে প্রতিটি তথ্য লিপিবদ্ধ করছিল। তিনি জানতেন যে আজ তিনি এদের সকলের প্রকৃত রূপ দেখতে চলেছেন। বিজয় সিংহ তার গলা খাঁকড়ে পরিষ্কার করে সভা আরম্ভ করল। ভাই সকল, আজ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা রয়েছে। সরকারের কাছ থেকে আমরা নতুন প্রকল্পের জন্য প্রচুর অর্থ পেয়েছি। তার কণ্ঠে একটি অস্বাভাবিক উত্তেজনা ছিল, যেন তিনি কোনো বিশাল সুসংবাদ ঘোষণা করছেন। রামেশ সিংহ তখনই বাধা দিয়ে বলল, হ্যাঁ ভাই, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 50 লক্ষ টাকা এসেছে। অশোক সিংহ উৎসাহিত হয়ে বলল, আর বিধবা পেনশন যোজনার জন্য 25 লক্ষ টাকা পৃথকভাবে এসেছে। প্রিয়ার কান সতর্ক হয়ে উঠল। তিনি জানতেন যে এই হিসাবগুলো ভুল। আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 5 কোটি টাকা এসেছিল এবং বিধবা পেনশনের জন্য 75 লক্ষ টাকা। এই লোকেরা ইচ্ছাকৃতভাবে কম হিসাব দিচ্ছে, যাতে অবশিষ্ট অর্থ তারা নিজেদের মধ্যে বণ্টন করতে পারে। তিনি মনে মনে লিখে নিলেন যে প্রথম সাক্ষ্য পাওয়া গেছে। বিজয় সিংহ হাসি মুখে বলল, কিন্তু সেই হাসিতে শয়তানি চকচক করছিল। এখন প্রশ্ন হল, এই অর্থ কিভাবে সঠিকভাবে ব্যয় করব? রামেশ সিংহ তড়িঘড়ি উত্তর দিল, ভাই, আমাদের প্রথমে নিজেদের খরচ তো বাদ দিতে হবে না? এত পরিশ্রম করি, কিছু তো আমাদেরও অধিকার রয়েছে। অবশিষ্ট অর্থ দিয়ে কিছু বাড়ি তৈরি করে দেব। অশোক সিংহ হিসাব কষতে কষতে বলল, প্রধানমন্ত্রী আবাস যোজনার 50 লক্ষের মধ্যে 30 লক্ষ আমাদের কাজের জন্য সংরক্ষিত রাখি। অবশিষ্ট 20 লক্ষ দিয়ে কয়েকটি বাড়ি তৈরি করে দেব। প্রিয়ার অভ্যন্তরে ক্রোধ ফুটে উঠছিল, কিন্তু তিনি নীরব রইলেন। তিনি জানতেন, যদি তিনি এখন কিছু বলেন তাহলে তার প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে যাবে। তিনি ধৈর্য ধরলেন এবং শুনতে থাকলেন যে এই লোকেরা কিভাবে দরিদ্রদের অর্থ অপহরণের পরিকল্পনা করছে। তখনই বিজয় সিংহের দৃষ্টি প্রিয়ার ওপর পড়ল। তিনি কঠোর কণ্ঠে প্রশ্ন করলেন, এই নারী, তুমি এখানে কেন বসে আছো? এটা রাজনৈতিক নেতাদের সভা, তোমার এখানে কি দরকার? প্রিয়া ভীতস্বরে উত্তর দিলেন, স্যার, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি প্রয়োজন ছিল। শুনেছিলাম এখানে সভা হচ্ছে, তাই এসে পড়েছি। তার কণ্ঠে এতটা সরলতা ছিল যে কারোর সন্দেহ জাগেনি। রামেশ সিংহ হাসতে হাসতে বলল, আরে বাড়ি চাও? আগে বল তোমার কাছে কত অর্থ আছে। বাড়ি বিনামূল্যে পাওয়া যায় না। প্রিয়া বিস্মিত হওয়ার অভিনয় করে বললেন, কিন্তু স্যার,
টেলিভিশনে তো বলে যে দরিদ্ররা বিনামূল্যে বাড়ি পায়। এই কথা শুনে সকল নেতা হাসতে শুরু করল। অশোক সিংহ তালি বাজিয়ে বলল, হারে পাগলি, টেলিভিশনের কথায় কান দিও না, আসলে সবকিছু অর্থ দিয়েই হয়। প্রিয়া বুঝে গেলেন যে এই লোকেরা প্রকাশ্যে দুর্নীতিতে মগ্ন। বিজয় সিংহ তার আসনে পিছনে হেলান দিয়ে বসে বলল, চলো এই নারীকেও শোনাই প্রকৃত খেলাটা কি। তিনি প্রিয়ার দিকে তাকিয়ে বললেন, দেখো বোন, সরকারি প্রকল্পে বাড়ি পেতে হলে প্রথমে আমাদের 50,000 টাকা দিতে হবে, তারপর বাড়ি নির্মাণের সময়েও তোমাকে পৃথকভাবে অর্থ দিতে হবে। প্রিয়া চোখ বিস্ফারিত করে প্রশ্ন করলেন, এত অর্থ কোথায় পাবো স্যার? আমি তো দিন মজুর করি। রামেশ সিংহ মজা করে বলল, তাহলে বাড়ির স্বপ্ন ত্যাগ করো অথবা কারোর কাছ থেকে ঋণ নাও। অশোক সিংহ সমর্থন করে বলল, হ্যাঁ বোন, আমাদেরও তো কিছু খরচ রয়েছে না, অফিসে যেতে হয়, ফাইলের কাজ করতে হয়, সব কিছুতেই তো অর্থ লাগে। প্রিয়ার মনে হচ্ছিল এখনই এদের যথাযথ শাস্তি দেন, কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন, কারণ তাকে আরও সাক্ষ্য সংগ্রহ করতে হবে। আচ্ছা স্যার, বিধবা পেনশনের বিষয়ে কি বলবেন? প্রিয়া নিরীহভাবে প্রশ্ন করলেন। বিজয় সিংহের চোখে চাতুর্যের ঝলক দেখা গেল। তিনি বললেন, বিধবা পেনশনের জন্য একটি প্রক্রিয়া রয়েছে। প্রথমে তুমি তোমার স্বামীর মৃত্যু সার্টিফিকেট নিয়ে এসো, তারপর আমাদের সাথে সাক্ষাৎ করো। রামেশ সিংহ যোগ করল, আর হ্যাঁ, মৃত্যু সার্টিফিকেট তৈরির জন্য অর্থ লাগবে, তারপর পেনশন শুরু করানোর জন্য পৃথক ফি রয়েছে। প্রিয়া প্রশ্ন করলেন, কত ফি লাগবে স্যার? অশোক সিংহ নির্লজ্জভাবে বলল, 10,000 টাকা তো লাগবেই, তবে গিয়ে তোমার পেনশন শুরু হয়ে যাবে। প্রিয়ার বিশ্বাস হচ্ছিল না যে এই লোকেরা এতটা নির্লজ্জভাবে দুর্নীতি করছে। তিনি মনে মনে স্থির করলেন যে আজ এদের শিক্ষা দিতে হবে। এরই মধ্যে বিজয় সিংহের ফোনের রিং বেজে উঠল। তিনি ফোন তুলে কথা বলতে শুরু করলেন। প্রিয়া মনোযোগ সহকারে শুনলেন যে তিনি কোনো এক ঠিকাদারের সাথে কথা বলছেন। হ্যাঁ ভাই, রাস্তার কাজটা পেয়ে যাবে, কিন্তু আমাদের কমিশন 40% হতে হবে, আর একদম নিম্নমানের উপাদান ব্যবহার করবে, কেউ বুঝতে পারবে না। এটা শুনে প্রিয়ার রক্ত উত্তাল হয়ে উঠল। এই লোকেরা শুধু দরিদ্রদের অর্থ অপহরণ করছে না, বরং রাস্তার গুণমানও নিম্ন করে দিচ্ছে। রামেশ সিংহ বিজয় সিংহের ফোন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে বলল, ভাই, বিদ্যালয়ের ভবনের কাজটাও তো রয়েছে না, ওটাতেও ভালো অর্থ রয়েছে। অশোক সিংহ উত্তেজনায় বলল, হ্যাঁ ইয়ার, শিশুদের জন্য যে অর্থ আসে সেখান থেকেও আমাদের অংশ বাদ দিতে হবে। প্রিয়ার ধৈর্যের সীমা যেন ভেঙে পড়ছিল। স্যার, একটি কথা জিজ্ঞাসা করি? প্রিয়া ধীর কণ্ঠে বললেন। সকল নেতার দৃষ্টি তার উপর নিবদ্ধ হল। বলো, কি বলতে চাও? বিজয় সিংহ বললেন। প্রিয়া প্রশ্ন করলেন, সরকারি প্রকল্পে অর্থ নেওয়া কি সঠিক? আমি শুনেছি এটা অন্যায় কাজ। এই প্রশ্ন শুনে সকল নেতা উচ্চ হাসিতে ফেটে পড়ল। রামেশ সিংহ পেট চেপে হাসতে হাসতে বলল, আরে বোকা নারী, তুমি জানো না রাজনীতি কিভাবে চলে? এখানে সবকিছু অর্থ দিয়েই হয়। তারিখ অনুসারে কাজ অগ্রসর হওয়ার কথা চলছিল। অমিত নামের একটি নেতা এলো। সে প্রিয়াকে দেখে প্রশ্ন করল, এটা কে এখানে? অশোক সিংহ অবজ্ঞার সাথে বলল, কোনো দরিদ্র নারী, বাড়ি চাইছে। অমিত প্রিয়াকে ঘৃণা করে বলল, একে এখান থেকে বের করে দাও, আমাদের কথা শুনে ফেললে বিপদ হতে পারে। কিন্তু বিজয় সিংহ হাসতে হাসতে বলল, ভয়ের কিছু নেই, এ তো অশিক্ষিত, আমরা কি বলছি কিছুই বুঝবে না। প্রিয়ার এতে আরও বেশি ক্রোধ হল। এরা দুর্নীতিগ্রস্ত তো বটেই, তার উপর দরিদ্রদের মূর্খ ভাবে। অমিত বসে প্রশ্ন করল, তা ভাই, এবার কত সংগ্রহ হল? বিজয় সিংহ বলল, বেশ ভালো সংগ্রহ রয়েছে। আবাস যোজনা, বিধবা পেনশন, রাস্তা আর বিদ্যালয় মিলিয়ে প্রায় 5 কোটি টাকার খেবা। রামেশ সিংহ বলল, আর এর মধ্যে 3 কোটি আমাদের অংশে আসবে। ভাই সকল, এখন স্থির করতে হবে এই অর্থ কিভাবে বন্টন হবে। বিজয় সিংহ চিন্তা করে বলল, আমাদের নিজস্ব অংশ বাদ দেওয়ার পর পুলিশদেরও সন্তুষ্ট করতে হবে। পুলিশ ইন্সপেক্টরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তবেই সে মুখ বন্ধ রাখবে। অশোক সিংহ বলল, আর তহসিলদার সাহেবকেও 5 লক্ষ দিতে হবে। প্রিয়া শুনছিলেন যে এই লোকেরা সরকারি কর্মকর্তাদেরও ঘুষ দিচ্ছে। তিনি সব লিখে নিচ্ছিলেন। এর মধ্যে বিজয় সিংহ কাউকে ফোন করল। হ্যালো স্যার, কাজ সম্পন্ন হয়েছে, আপনার অর্থ প্রস্তুত রয়েছে। হ্যাঁ স্যার, আপনার জন্য 15 লক্ষ পৃথক রাখা হয়েছে। প্রিয়া শুনলেন এটা সম্ভবত বড় কোনো কর্মকর্তার সাথে কথা হচ্ছে। ফোন বিচ্ছিন্ন হওয়ার পর জানা গেল সেটা বিডিও সাহেব ছিলেন। হঠাৎ বিজয় সিংহ গম্ভীর হয়ে বলল, ভাই সকল, একটি কথা রয়েছে। এবার কয়েকজন অভিযোগ করেছে যে ডিএম ম্যাডাম সব জেনে গেছেন। এই শুনে সকল নেতার কপালে চিন্তার রেখা পড়ল। রামেশ সিংহ আতঙ্কিত হয়ে বলল, তাহলে এখন কি হবে? অমিত আশ্বস্ত করে বলল, ভয়ের কিছু নেই, ডিএম ম্যাডামও মানুষ, তাকেও সন্তুষ্ট করা যাবে। তার জন্য 50 লক্ষ টাকা পৃথক রেখে দিই, দেখা যাক তিনি কি করেন। প্রিয়ার অভ্যন্তরে যেন অগ্নি জ্বলে উঠল।
এই লোকেরা তাকেও ঘুষ দেওয়ার কথা চিন্তা করছে। প্রিয়া এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ স্যার, আমি অর্থের ব্যবস্থা করে নেব। তার কণ্ঠে আগের মতো আর ভয় ছিল না। বিজয় সিংহ সন্তুষ্ট হয়ে বলল, আরে বাহ, তাহলে তো কথা হয়েই গেল। প্রিয়ার মুখে এখন এক ভিন্ন ভাব। তিনি তার ব্যাগ থেকে তার আইডি কার্ড বের করে টেবিলের উপর রাখলেন। সকল নেতার দৃষ্টি যখন সেই কার্ডের উপর পড়ল, তাদের মুখের রং বিবর্ণ হয়ে গেল। কার্ডে স্পষ্ট লেখা ছিল, প্রিয়া মিশ্রা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। টেবিলের উপর ডিএমের আইডি কার্ড দেখে সকল নেতার হুঁশ হারিয়ে গেল। বিজয় সিংহের মুখ হাঁ হয়ে গেল, রামেশ সিংহের চোখ বিস্ফারিত হয়ে গেল, আর অশোক সিংহের হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল। 1 মিনিট পুরো কক্ষে কবরস্থানের নীরবতা নেমে এলো। প্রিয়া তার কণ্ঠ উঁচু করে বললেন, হ্যাঁ, আমি ডিএম প্রিয়া মিশ্রা, আর আপনাদের সকল কথা আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। বিজয় সিংহ তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, আমরা তো। প্রিয়া তাকে মাঝপথে থামিয়ে দিলেন। রামেশ সিংহ হাত পা কাঁপতে কাঁপতে গিরগিটির মতো রং পরিবর্তন করে ক্ষমা প্রার্থনা করতে শুরু করল। প্রিয়া গম্ভীর কণ্ঠে বললেন, আপনারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার দুর্নীতি করছেন, আর এখন বলছেন ভুল হয়ে গেছে। সকল নেতা কান্নাকাটি শুরু করে দিল। কেউ কেউ পায়ে পড়ার প্রয়াস করল, কিন্তু প্রিয়ার মুখ পাথরের মতো কঠিন ছিল। তিনি বললেন, আপনারা দরিদ্রদের অর্থ অপহরণ করেছেন, কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, আমাকেও ঘুষ দেওয়ার কথা বলেছেন। তিনি ফোন বের করে পুলিশকে কল করলেন। কিছুক্ষণ পরেই বাইরে গাড়ির সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশ ইন্সপেক্টর বিকাশ পাণ্ডে তার দল নিয়ে কক্ষে প্রবেশ করলেন। প্রিয়া নির্দেশ দিলেন, এদের সকলকে গ্রেফতার করুন। বিজয় সিংহ ইন্সপেক্টরকে দেখে বলল, বিকাশবাবু, আপনি তো আমাদের বন্ধু, রক্ষা করুন আমাদের। ইন্সপেক্টর অস্বস্তিতে প্রিয়ার সামনে দাঁড়াল। প্রিয়া প্রশ্ন করলেন, বিকাশবাবু, এই লোকেরা বলছে আপনাকেও এরা অর্থ দেয়, এটা কি সত্য? ইন্সপেক্টরের কপালে ঘাম দেখা দিল। প্রিয়া বুঝে গেলেন যে এই ইন্সপেক্টরও জড়িত। তিনি বললেন, আপনার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের দল সকল নেতাকে গ্রেফতার করতে শুরু করল। বিজয় সিংহ শেষ প্রয়াস করে বলল, ম্যাডাম, আমাদের অনেক বড় বড় সংযোগ রয়েছে, এমএলএ সাহেবও এতে জড়িত। প্রিয়া শান্তভাবে বললেন, ঠিক আছে, এমএলএ সাহেবের বিরুদ্ধেও তদন্ত হবে। যখন নেতাদের নিয়ে যাওয়া হচ্ছিল, তারা ক্ষমা প্রার্থনা করছিল, কিন্তু প্রিয়া অটল রইলেন। পরের দিন এই সংবাদ সারা জেলায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সংবাদপত্রে বড় বড় শিরোনাম হল যে ডিএম ম্যাডাম ছদ্মবেশে দুর্নীতিবাজ নেতাদের গ্রেফতার করেছেন। সাধারণ জনগণ প্রিয়া মিশ্রার জয়ধ্বনি করতে শুরু করল। প্রিয়া জানতেন যুদ্ধ এখনও সমাপ্ত হয়নি। তিনি অফিসের সকল কর্মকর্তাদের নিয়ে সভা ডাকলেন এবং কঠোর নির্দেশ দিলেন যে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। তিনি স্বয়ং প্রতিটি বাড়ি এবং রাস্তার কাজ তত্ত্বাবধান করতে শুরু করলেন। 1 মাসের মধ্যে জেলার চিত্র পরিবর্তিত হয়ে যেতে শুরু করল। 2 মাস পর ওই নেতাদের বাসস্থান থেকে কোটি কোটি টাকা এবং গয়না বাজেয়াপ্ত করা হল। 6 মাস পর আদালতে শুনানি হল। প্রিয়া স্বয়ং সাক্ষ্য দিলেন এবং তার রেকর্ড করা তথ্যগুলো উপস্থাপন করলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় সকল নেতাদের 5 বছরের কারাদণ্ড হল এবং এমএলএর 3 বছরের কারাদণ্ড হল। ইন্সপেক্টর বিকাশ পাণ্ডেকে চাকরি থেকে বহিষ্কার করা হল। আজ 2 বছর পর সেই জেলার রূপ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। প্রিয়া মিশ্রা এখন পদোন্নতি পেয়ে কমিশনার হয়েছেন, কিন্তু আজও তিনি মাঝে মধ্যে ছদ্মবেশে বেরিয়ে পড়েন দুর্নীতি ধরার জন্য। আপনি কি চান প্রিয়া মিশ্রা এইভাবেই দুর্নীতি দমন করে যান? কমেন্টে অবশ্যই জানান। এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।